নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনায় ক্রমে সাহসায় আগরতলা আখাউড়া রেল পরিষেবা চালু করা হবে। দ্রুত গতিতে চলছে কাজ। বুধবার আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের ভারতীয় অংশের কাজ সরেজমিনে ঘুরে দেখে এই কথাই বললেন ভারতীয় রেল বোর্ডের পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত সদস্য অনিল কুমার খান্ডেওয়াল। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের কাজ চলছে। ভারতীয় অংশে যেমন কাজ চলছে তেমনই বাংলাদেশের অংশেও কাজ চলছে। ভারত ও বাংলাদেশ উভয় দিকেই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে দ্রুত গতিতে চলছে কাজ। এর মধ্যে বুধবার আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের ভারতীয় অংশের কাজ পর্যবেক্ষণ করেন ভারতীয় রেল বোর্ডের পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল। সাথে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তব সহ রেলের অন্যান্য আধিকারিকরা। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের ভারতীয় অংশের কাজ সরজমিনে ঘুরে দেখার পর ভারতীয় রেল বোর্ডের পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সহসাই আগরতলা আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনাক্রমে রেল পরিষেবা চালু করা হবে। রেল পরিষেবা চালু হয়ে গেলে লোকজন যেমন দুদেশের মধ্যে আসা যাওয়া করতে পারবে, তেমনি পণ্য সামগ্রীও আমদানি রপ্তানি করা যাবে। এতে অর্থনৈতিক দিক থেকে উভয় দেশ লাভবান হবে। তিনি আরও জানায়, উত্তর পূর্ব ফ্রন্টিয়ারের মধ্যে রেল পরিষেবা উন্নত করার জন্য অনেক কাজ চলছে। নতুন নতুন রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে। রেলের বৈদ্যুতিকরণের কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান তিনি। काम बहुत तेजी से चल रहा है। अभी बहुत जल्दी आप देखेंगे कि भारत से ट्रेन बांग्लादेश में जाएंगी और बांग्लादेश से ट्रेन भारत में आएंगी। आदमी लोग और सामान दोनों इधर उधर आएगा जाएगा, उससे इकोनॉमी बढ़ेगी, दोनों एरियाओं का क्षेत्रों का विकास होगा। कितना टाइम लग सकता है सर? बहुत ज़्यादा टाइम नहीं लगेगा। आप देख रहे हैं ना, एकदम रेडी है। जो वो होता है अपना पॉलिटिकल अरेंजमेंट होता है, जो नॉट पॉलिटिकल, जो कंट्री टू कंट्री अरेंजमेंट होगा, उसके बातचीत के बाद शुरू हो जाएगा। वैसे नॉर्थ ईस्ट फ्रंटियर रेलवे पे एज ए होल आपका क्या बोलना है? नॉर्थ ईस्ट फ्रंटियर में बहुत तेज़ी से काम चल रहा है इंफ्रास्ट्रक्चर का। कुछ विकास हो रहा है तेज़ी से। बहुत लाइनें खुल रही हैं हर साल। 300-400 किलोमीटर ट्रैक ऐड होता जा रहा है। सारी स्टेट कैपिटल ऑलमोस्ट ऑल स्टेट्स को कनेक्ट कर दिया है। एक बचा है, वो भी हो जाएगा। सर, कुछ दिनों पहले कुछ रिस्टोरेशन वर्क का कुछ प्रॉब्लम आया था। कोई प्रॉब्लम नहीं है। वो जब बारिश होती है तो थोड़ा बहुत प्रॉब्लम आता है ना। जब बारिश होती है क्या होता है, घरों से छत उड़ जाती है, उड़ती है कि नहीं, कहीं घरों में रोड टूट जाता है। ऐसे ही जब बहुत तेज़ बारिश होती है तो छोटा मोटा कुछ काम, ट्रैक कहीं सेटल हो गया या बैलास्ट चला गया, वो रेस्टोर हो गया। अब तेज़ी से काम चल रहा है, सारी ट्रेन चल रही है। सर, इलेक्ट्रिफिकेशन का कितना? बहुत तेज़ी से काम चल रहा है। इलेक्ट्रिफिकेशन इस साल के अंत तक पूरा हो जाएगा। बहुत तेज़ी से काम चल रहा है। भारत में 96% एरिया इलेक्ट्रिफाइड हो गया। আগরতলা আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে গেলে ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার খুলে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কবে নাগাদ দুদেশের মধ্যে রেল পরিষেবা চালু হয়। সান্দন টিভি। বুধবার এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর মৃত ব্যক্তির ছেলে পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে তার পিতাকে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনা কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত বৃদ্ধের নাম দুর্গা কুমার দে। কদমতলা থানা এলাকার সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 70 বর্ষীয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 7 নম্বর ওয়ার্ডের ঠেকনি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা দুর্গা কুমার দে মঙ্গলবার সকাল 9টা নাগাদ আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেননি। বাড়ির লোকজন তখন আত্মীয়র বাড়িতে রয়েছেন বলে ধারণা করেন। বুধবার বিকেল 3টা নাগাদ পার্শ্ববর্তী একটি ছড়ার মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয় এক মহিলা। তিনি মৃতদেহটি চিনতে পেরে খবর দেন দুর্গাবাবুর বাড়ির লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাড়ির লোকজন। খবর দেওয়া হয় কদমতলা থানায়। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত দুর্গা কুমার দের ছেলে জানান, প্রতিদিনই তিনি এভাবে বাড়ি থেকে বেরিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। এদিনও তিনি শার্ট, প্যান্ট, বেল্ট, টুপি, চশমা এবং হাতে লাঠি নিয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন ভাবেন তিনি সেখানেই রয়ে গেছেন, তাই তারা খোঁজ খবর নেননি।
পরবর্তীতে আজ বিকেল ৩টা নাগাদ যখন স্থানীয় স্কুল সংলগ্ন ছড়া থেকে মৃতদেহ উদ্ধার করা হয় তখন তার পরনে শুধুমাত্র একটি হাফ প্যান্ট পরা অবস্থায় উদ্ধার করা হয়। তাই সন্দেহ কেউ খুন করে জলে ফেলে রেখেছে। সন্দেহের তীর স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। কালকে সকালে গত রাত ৯টা-৮টার সময় তাই তো বাড়তে ডেইলি প্রতিদিন যাই ৯টা-৮টার সময় যাই। তাই আমিও গাড়ি চালাই, গাড়ি লিয়ে আমি বাইছি আমার পিছন থেকে তাইনও বাড়াইছি মানে তাদের ৪টা, ৪:৩০, ৫টার দিকে আবার বিকাল দিকে আই যাই আবার বাড়িতে। কালকে নাই সকাল থেকে যাওয়ার সময় হয়ে গেছেন মশার তো বাড়ি যাইবা ওখানে যাই যাইতা কয়েকদিন ধরে হওয়ার তো গেছেন আমরা ওখানে মনে গেছেন তোরা আইসি না রাত্রে আইসিন না সকালে তো তাই রয়েছেন সকালে আইবা আর বিকাল ৩টা অনুমানিক খবর গেছে তাদের লাশটা নদীতে পাওয়া গেছে তখন ইয়ে করা এখন তাই যখন যে পুরোনো শার্ট প্যান্ট ছিল এখন কিচ্ছু নেই শুধু হাফ প্যান্ট একটা আছে চারটি লাঠি আসলো টুপি আসলো চশমাও আসলো আমার কিচ্ছু নাই শুধু খালি হাফ প্যান্ট পুরোনো পাশের বাড়ির আমার একটা ঘটনা ঘটছিল আর এই ঘটনা গাড়ির বাড়িতে তার কোমরে বেলটা পাওয়া গেছে আমার তারা খাটাখাটি করছে আর একটু পারিবারিক খাটাখাটি করছে। কে খাটাখাটি করছে? এই পাশের বাড়ির সুমন দেব, পার্বতী দেব, অনিমা দেব, তারা আর কয়েকজন আমার শুনতেও তারাই ঘটনাটা করছে যেহেতু তার পাশে বেলটাই পাওয়া গেছে এছাড়া তো আর কোনো ইয়ে নাই ডেইলি ৪টা ৫টার দিকে বাড়িতে কালকে তো বাড়িতে নাই। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এই সংবাদ সংগ্রহ পর্যন্ত স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলেই এই অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের ঘটনার আসল রহস্য উন্মোচন করতে সক্ষম হবে বলে ধারণা করছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার জেরেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ সঠিক পথে হাঁটলেই বেরিয়ে আসতে পারে আসল রহস্য, এমনটাই ধারণা করছেন এলাকাবাসীরা। 3টার সময় কদমতলা থানাতে একটি খবর আসে যে একটি ওই আপনার সরসপুর গ্রামে বামুনিয়া ছড়াতে একটা লোকের ডেড বডি পাওয়া গেছে। কেউ আইডেন্টিফাই করতে পারতেছে না ক্লিয়ার ডেড বডিটা একটু উপরিয়া পড়ে আসলো। এই খবর পাই আমি এবং স্টাফ আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমার থানার সিনিয়র অফিসারও যায়। তারপর গিয়ে যখন আমরা ডেড বডিটা জলের থেকে উপরে তুলতে গিয়ে দেখা গেছে যে পাশের বাড়ির যে মহিলা ছিল উনি আইডেন্টিফাই করেছেন যে উনি ওনার স্বামী। উনি গতকালকে সকাল থেকে উনি ওই মেয়ের বাড়িতে যাবেন বলে বেরিয়ে হয়েছিলেন, তারপর থেকে ওনার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা ওখান থেকে রেস্কিউ করে এখন কদমতলা মর্গে রেখে দিয়েছি। তো আমরা বাহ্যিক তো কোনো কিছু চিহ্ন আঘাতের চিহ্ন এরকম কোনো কিছু পাইনি, আর বাকিটা কালকে পোস্টমর্টম করার পরেই জানা যাবে। শান্তন টিভি। কৈলাসহর পৌর পরিষদের অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার এক দল রাষ্ট্রবাদী উন্মত্ত যুবকের তাণ্ডবে আক্রান্ত সুরজিৎ পাল নামের এক যুবক। শিবাজী সেনগুপ্ত, মন্টু শব্দকর ও শুভ্রজিৎ দাস নামের এক দল উশৃঙ্খল রাষ্ট্রবাদী যুবক মঙ্গলবার গভীর রাতে ঘর থেকে টেনে এনে বের করে সুরজিৎ পাল নামের এই যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শিবাজী সেনগুপ্ত এবং তার সাঙ্গপাঙ্গরা মারধর করে সুরজিৎ পালের বাবা মনোরঞ্জন পালকেও। সেই সময়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে আসে এবং শিবাজী পাল সহ তার সাঙ্গপাঙ্গদের আটক করে উত্তম মধ্যম দেয়। খবর দেওয়া হয় কৈলাসহর থানায়। থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উশৃঙ্খল যুবকদের ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে। আহত যুবক সুরজিৎ পালের চিকিৎসা চলছে ঊনকোটি জেলা হাসপাতালে। শিবাজী সেনগুপ্ত এবং মন্টু শব্দকর আর শুভ্রজিৎ দাস তারা হঠাৎ করে আমার বাড়িতে রাখতে গেছে। দিয়ে আমার দেখা আমার মেসেজে আমার ডাকছে, তখন যন্ত্রণা করে মাত্রই তারা আমার ঘরে ঢুকে ঘরে প্রবেশ করে আমার ঘরে জিনিসপত্র মারতে করছে এবং মানে আমার বাসায় গাড়িঘোড়া চলছে এবং তারা বলতে তারা আমার প্রাণে মারা লেগে গেছে। তারপরে আমার বাবারে তারা আমার বাবার হুমচের মধ্যে লাভ মারছে, আমার ভাইয়েরা সরকার মারছে, আমার বড় কাজের মধ্যে মারছে এবং এসব করার পরে তারা আমার ইয়ে করছে দেখা দেখি হওয়ার পরে চিন্তা চেষ্টা হয়েছে। হওয়ার পরে পাড়া প্রতিবেশীরা আসছে, আমরা প্রাণে বাঁচানো অনেক চেষ্টা করছি বাঁচানো, সব পাড়া প্রতিবেশী মিলিয়া সবাই মিলিয়ে আমরা বাঁচাইছি। বাঁচাইয়া নিয়ে আমরা পুলিশে কল করে পুলিশের কাছে তারা আসামিকে তারা তুলিয়া দিছে। তারপরে আমরা এবারে প্রকাশ্য দিবালোকে রেশন ডিলারের বাড়িতে হানা দিল চোরের দল। নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেল চোরেরা।
ঘটনা মেলাঘর পদ্মঢেপা এলাকায়। মেলাঘর থানার অন্তর্গত বানিয়াচাড়ার রেশন ডিলার দিলীপ দাস রেশনের কাজ সেরে দুপুর 2টো নাগাদ বাড়িতে এসে দেখতে পান তার ঘরের দরজা তালা ভাঙা। আলমিরার লকার ভেঙে ৭৬,০০০ টাকা সহ স্বর্ণালংকার গায়েব করে নিয়ে যায় চোরেরা। চুরির দায়ে মেলাঘর থানায় অভিযোগ দায়ের করা হলে মেলাঘর থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। তবে ধারণা করা হচ্ছে নেশা কারবারিরা এই চুরি কাণ্ডে সংঘটিত করেছে। ওই তো সকালে 7:20 আমি বাড়ি বন্ধ করে আমি এই বাড়ির জায়গা যাই রেশন চালাইয়া এরপরে বাজারের দিকে বাজার থেকে এই বাড়িতে স্নান টান করে একটু বিশ্রাম করে আবার জায়গা তো আজকা বাজার থেকে ঘুরান দিয়ে দেখি আমার ঘরের তালা ভাঙা, টাকার ডয়ার ভাঙা। কটা বাজবে এই সময় বাজে 15টার সময় দেখি এই অবস্থা। হ্যাঁ, ঘরে দেয়া দেয় টাকা টুকা নাই। এরপরে আমার ডয়ার ভাঙা লাইছে, এরপরে গেটের তালাও হেসকু দিয়ে কাটটা লাইছে, কাটটা এটি লয়ে গেছে। কি নিছে? ৭৬,০০০ টাকা নিছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দেখানো পথ অনুসরণ করে ড্রাগন চাষ করে চলেছেন এক কৃষক। এর সহোদ্যোগী কৃষকের নাম চন্দ্র বিজয় জমাতিয়া। তার এই পরিশ্রম একদিন তাকে স্বাবলম্বী করে তুলবে বলে আশাবাদী তিনি। 2018 সালে ত্রিপুরা সরকার পরিবর্তনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৃষি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কৃষকদের অনেক বেশি উৎসাহিত করে তুলেছিলেন। কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দেখানো এই পথ অনুসরণ করে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ খিলাতুলি গ্রাম পঞ্চায়েতের কৃষক চন্দ্র বিজয় জমাতিয়া তেলেমুরা সড়ক লাগোয়া খোয়াই নদী সন্নিহিত নিজের পৈতৃক প্রায় 1.5 কানি জমিতে কাঁকরোলের সঙ্গে সঙ্গে ড্রাগন চাষ করে চলেছেন। তিনি তার জমির একটা অংশে চাষ করেছিলেন কাঁকরোল, আর আরেকটি অংশে চাষ করেছেন ড্রাগন। তিনি জানিয়েছেন সরকারের তরফে কিছুটা সহযোগিতা পেয়েছেন, আর বাকিটা করেছেন সম্পূর্ণ নিজের উদ্যোগে। তিনি আশাবাদী এই পরিশ্রম একদিন সার্থক হবে, আর এই উদ্যোগ স্বাবলম্বী করে তুলবে তাঁকে। না, এটা তো আমরা ধরেন না 2018-তে পরে আমাদের মাননীয় এই মুক্তদাতা আমরা স্যার বিপ্লব দেব, তার চিন্তাধারণাই আমরা কিন্তু আমি নিজের ব্যক্তিগততে মানসিক নিলাম। কারণ যাহাতে যখন তে নিজে পাওয়ার মধ্যে নিজেই দাঁড়াইতে পারো, যখন তে এটাই আমার তা মানসিক লেগে কিন্তু এইগুলা আমি স্মরণ করছি। এরপরে তার উদ্যোগটাতেই আমাদের সরকারের এগ্রিকালচার থেকে কিছুটা আমার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য আমি এই ড্রাগন ফ্রুটগুলা করেছেন। আশা করি অবশ্যই আমার যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল এটা অবশ্যই আমি পূরণ হইব বলে আমি আশাবাদী। এই ড্রাগন চাষের প্রশিক্ষণ আপনি কোত্থেকে নিলেন? প্রশিক্ষণ মানে আমি কিছুটা এই বেনিফিশিয়ারি আসিল অনেক জায়গাতে মধ্যে আমি কিছুটা দেখেছি। এর মধ্যে প্রশিক্ষণ কিছুটা আমাদের এগ্রিকালচার তরফ থেকেও কিছুটা আমার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু আমি চাষগুলা বর্তমানে করা হইতেছে। আশা তো 100% আশাবাদী আছে। যখন এইগুলা তো আমি ওখানে বর্তমানতে এতটুকু তো আমার নিজস্ব ব্যক্তিগততে এতটুকু জানি না, কিন্তু ডাক্তারের অনুপাতে হিসাবে আমরা সব থেকে শরীরে লেগে বলে কিন্তু রক্ত লেগে সব থেকে ভালো। এর মধ্যে সুগার, ডায়াবেটিস এগুলা বলে নিয়ন্ত্রণ করে। এটা তো আমি তো নিজস্বভাবে তো কিন্তু পরীক্ষা করতে পারিনি। যদি আশা করি যদি এসব যদি সত্যি বাস্তবের মধ্যে যদি সমাজের মধ্যে চলে তাহলে অবশ্যই আমি লাভবান হব। ড্রাগন চাষ রীতিমতো উজ্জীবিত করে তুলল কৃষক চন্দ্র বিজয় জমাতিয়াকে। এখন অপেক্ষা শুধু স্বাবলম্বী হওয়ার। স্যান্দন টিভি। ভবন ত্রিপুরা কলেজ এবার এনএসি ন্যাকের তত্ত্বাবধানে এসেছে। দীর্ঘদিন ধরে শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক কর্মসূচি সহ কলেজে ইনফ্রাস্ট্রাকচারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ভবন ত্রিপুরা কলেজ টিচার এডুকেশন অধ্যক্ষ রজত দে। তিনি বলেন, কলেজের পক্ষ থেকে 3টি গ্রাম নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারপরে গ্রামগুলো পঞ্চায়েতের অধীনে যেসব অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেসব সেন্টারে গিয়ে প্রতি বুধবার কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আর্ট এডুকেশন, যোগা এবং পারফরমেন্স আর্টসের ওপর পাঠদান করা হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সংগঠিত করা হয়। তিনি জানান, কলেজের ইনফ্রাস্ট্রাকচারের দিকে গুরুত্ব দিয়ে 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করতে প্রকৃত বান্ধব একটি জেনারেটর স্থাপন করা হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করতে পড়াশোনার পাশাপাশি টেইলারিং সহ বিভিন্ন বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। গত 9 তারিখে আমাদের যে নেকের আমরা যে অ্যাক্রেডিটেশন হয়েছে, ইন্সপেকশন হয়েছিল আপনার 29 এবং 30 এপ্রিল 2024। তো 9 মে 2024-এ আমরা তার রেজাল্ট পাই। সেটা গ্রেড হচ্ছে B++ গ্রেড উইথ CGPA 2.77। আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে ত্রিপুরা রাজ্যের এই প্রথম কোনো প্রশিক্ষণ কলেজ যেটা নাকি নেকের তত্ত্বাবধানে এলো, এবং নেকের যে সাইট, সেই সাইডে আমি দেখেছি যে মিজোরাম এবং মণিপুরের পরে আমাদের রাজ্যের আমাদের যে কলেজ সেটা 3 নম্বর পজিশনে আছে, যে নেকের আওতাধীন এসছে। তো এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে একটা টিচার ট্রেনিং কলেজ সারা ভারতবর্ষে। 10 দফা দাবি আদায়ের সমর্থনে বিলোনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় বুধবার DYFI এর বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বিলোনিয়া মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা, পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, শিশু হাসপাতাল দ্রুত চালু করা, জেনেরিক সেন্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধের ব্যবস্থা করা। বিলোনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলই এই দাবিগুলোর গুরুত্ব পর্যালোচনা করেন। DYFI এর বিলোনিয়া মহকুমা কমিটির প্রতিনিধি দলে ছিলেন বিলোনিয়া মহকুমা কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃত্ব। বিলোনিয়া নিকট আমরা একটা ডেপুটেশনে আসি, মূলত নির্দিষ্ট কিছু দাবি। বিলোনিয়া হাসপাতাল সবচাইতে রোগীর দিক থেকে যদি আমরা যে রিপোর্ট পেলাম, সাউথ ডিস্ট্রিক্টের সমস্ত হাসপাতাল, ইভেন জেলা হাসপাতালের চাইতে বেশি পরিমাণে রোগী বিলোনিয়া হাসপাতালে মানুষ পরিষেবার জন্য আসে, কিন্তু সেই মোতাবেক যে পরিষেবা বা ডাক্তার, সিস্টার থেকে শুরু করে থাকা প্রয়োজন আমরা দেখতে পেলাম সেগুলি নেই, এবং কর্মরত অবস্থায় অনেকে তার উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যাওয়া যে ঘাটতি, সেটাও ফিল আপ করার জন্য নতুনভাবে যে রিক্রুটমেন্ট করা, বিশেষ করে ডাক্তারের ক্ষেত্রে সেটা নেই। আমরা দাবি রেখেছি বিশেষজ্ঞ ডাক্তার যাতে নিয়োগ করা হয়। একই রকমভাবে নার্স, এখানে আমাদের হাসপাতালে যতই রোগী ভর্তি হয় সেই মোতাবেক একেবারে পর্যাপ্ত না, তো সেই জায়গায় নার্স নিয়োগ করা। রাজ্যে 18,000-এর উপরে বেশি সরকারি বেসরকারি হাসপাতাল থেকে GNM ANM পাস করা যুবক যুবতীরা রয়েছে। এই নার্সদের সেখানে নিয়োগ করা যায়, কিন্তু কেন সরকার সেই জায়গায় উদাসীন আমরা জানি না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। বিভিন্ন আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।